ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে আবার কয়েকদিন পরে ডাব্লিউবিসিএস স্ক্যানারের ভিডিও শেয়ার করছি। এর আগে দুটো আমি তোমাদের সাথে স্টাডি ব্লগ শেয়ার করেছিলাম, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। তো আমি যেগুলো পড়ছি সারাদিন সেগুলো সম্পর্কে একটু টুকরো টুকরো ইনফরমেশান। আর আজকে আমি আবার আগের মতোই তোমাদের ডাব্লিউবিসিএস স্ক্যানার থেকে যে হিস্ট্রি প্রিভিয়াস ইয়ারের আমি সেশনটা শুরু করেছিলাম ডাব্লিউবিসিএস প্রিলিমসের, তো সেটাই শেয়ার করব। এর আগে 2023, তারপর 22, 21, 20, 19 এই 4টা ইয়ারের কিন্তু আমার করা হয়ে গেছিলো। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো 2019-এর কোয়েশ্চেন হয়ে গেছিলো, 18-এর কোয়েশ্চেনটা শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে হু ওয়াজ দ্য লিডার অফ গদর পার্টি। গদর পার্টির লিডার কে ছিলেন? এবার গদর মানে কি? গদর কথা অর্থ রিভল্ট, আর লিডার কে ছিলেন? লালা হরদয়াল। এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট যে বারবার করে এই একই প্রশ্ন আসছে। কখনো আসছে গদর কথার অর্থ কি রিভল্ট, কখনো আসছে যে গদর পার্টি এটা কবে তৈরি হয়েছিল, 1913 সালে। কোথায় তৈরি হয়েছিল? ইউএসএর সান ফ্রান্সিসকোতে তৈরি হয়েছিল। আর লিডার কে ছিল? গদর পার্টির লিডার ছিলেন হচ্ছে লালা হরদয়াল। আর উনি ফাউন্ডার প্রেসিডেন্ট। আর আরেকটা বিষয় সেটা যে ফাউন্ডার প্রেসিডেন্ট কে ছিলেন? উনি তো মানে ফার্স্ট ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন না, উনি ফাউন্ডার ছিলেন এবং তার সাথে জেনারেল সেক্রেটারি ছিলেন। যদি বলা হয় যে গদর পার্টির ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন, তখন হবে কিন্তু সোহান সিং ভাকনা। এই কোয়েশ্চেনটাও আসে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এবার ভগৎ সিং সম্পর্কে দেওয়া আছে। তোমরা সকলে জানো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে উনি যুক্ত, সোশ্যালিস্ট নামকরণটা করেছিলেন। এছাড়াও উনি লালা লাজপত রায়কে ভীষণ শ্রদ্ধা করতেন। তো লাঠিচার্জের আঘাতে যেহেতু ওনার মৃত্যু হয়েছিল, সেই প্রতিশোধের জন্য স্যান্ডার্সকে হত্যা করতে যান, যেটা লাহোর কনস্পিরেসি কেস নামে পরিচিত হয়েছিল। এবং তার জন্য এবং আরও অন্যান্য কারণে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম ফেললেন বটুকেশ্বর দত্তের সহযোগিতায়। এসব নানান কারণে কিন্তু ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে 23শে মার্চ 1931 সালে। তার সাথে সাথে হচ্ছে ভগৎ সিং ছিলেন এবং রাজগুরু এবং সুখদেব ছিলেন। তো এটা আশা করি তোমরা সকলেই জানো। এছাড়াও ভগৎ সিং রিলেটেড আরও অনেক ইনফরমেশান আছে। তোমরা আমাকে ভগৎ সিং রিলেটেড যে ইনফরমেশানগুলো হয় তোমরা যে যা জানো সেটা কমেন্টে লিখবে, তাহলে তোমাদেরও রিভিশন হয়ে যাবে আর আমারও যদি কিছু অজানা থাকে জানা হয়ে যাবে। এবার নেক্সট বিজি তিলক। বিজি তিলক তো একজন এক্সট্রিমিস্ট লিডার ছিলেন এবং তিলক সম্পর্কে প্রচুর ইনফরমেশান আমি তোমাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছি। মারাঠি এবং কেশরী পত্রিকা সহ আরও অনেক অনেক ইনফরমেশান রয়েছে। তো আর ভিডি সাভারকার যিনি, তিনি হচ্ছে অভিনব ভারত সোসাইটি তৈরি করেছিলেন সাভারকার, এবং জেল থেকে মার্সি পিটিশন তিনি দিয়েছিলেন। এটাও এর আগে প্রিভিয়াসে আমি শেয়ার করেছিলাম, মানে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। নেক্সট, তিলক ফর্মড হিজ হোম রুল লীগ ইন 1916 কোথায় হোম রুল লীগ তৈরি করেছিলেন? এবং প্রথম যে হোম রুল লীগটা তৈরি হবে তার মিটিংটা হয়েছিল বা প্রথম তৈরি হয়েছিল বেলগাঁও। বেলগাঁওটা কোথায়? কর্ণাটক। মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তিলক প্রথম হোম রুল লীগ তৈরি করেছিলেন বেলগাঁও, কর্ণাটকের। কিন্তু যদি বলা হয় তার হেডকোয়ার্টার কোথায় ছিল, হেডকোয়ার্টার ডিসাইড করে তৈরি করা হলো কিন্তু পুনে, মহারাষ্ট্রের পুনেতে তৈরি করেছিলেন। বেলগাঁওতে মিটিং হয়েছিল এই রিলেটেড বেলগাঁওতে, কিন্তু হেডকোয়ার্টার ছিল হচ্ছে পুনেতে। 1916 এপ্রিল মাসে তিনি তৈরি করলেন এটা। এছাড়াও 1916 সেপ্টেম্বরে অ্যানিবেশন মাদ্রাজের আদেয়ারে হোম রুল লীগ তৈরি করেছিলেন। তিলকের মারাঠা এবং কেশরী পত্রিকা তো বললামই। স্বরাজ ইজ মাই বার্থরাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, এই কথাটা তিনি বলেছিলেন। আর বেলগাঁও রিলেটেড ইনফরমেশান, মানে বেলগাঁও সেশন যেটা হয়েছিল 1924 সালে, গান্ধীজি একমাত্র আইএনসি সেশন যেখানে প্রেসিডেন্ট হয়েছিলেন। তো এই ইনফরমেশানগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে। এবারে হচ্ছে নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ফার্স্ট মুটেড দ্য আইডিয়া অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ফ্রেম এ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা তৈরির আইডিয়াটা প্রথম কোন পার্টি দিয়েছিল? এটা কিন্তু স্বরাজ্য পার্টি হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটু অজানাও থাকতে পারে অনেকে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরির প্রথম আইডিয়াটা দিয়েছিলেন কিন্তু স্বরাজ্য পার্টি। স্বরাজ্য পার্টির আগে না কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি বলা হয়। তো এটা কবে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে স্বরাজ্য পার্টিটা মানে জানুয়ারির 1 তারিখে, 1 জানুয়ারি 1923। এই ফরমেশন ইয়ারটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। তাহলে স্বরাজ্য পার্টি কবে তৈরি হয়েছে? 1923 সালে তৈরি হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর আগের নাম ছিল কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি, এবং এইখানেই প্রথম স্বরাজ্য পার্টি প্রথম ফার্স্ট মুটেড দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরির কথা বলা হয়েছিল, যেটা কনস্টিটিউশন ফ্রেম করতে সাহায্য করবে। আর স্বরাজ্য পার্টির ফাউন্ডার প্রেসিডেন্ট যদি বলেন, খুব ইম্পর্টেন্ট, ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে পিসি। এভাবে প্রেসিডেন্ট ছিলেন সিআর দাস, আর মতিলাল নেহরু ছিলেন সেক্রেটারি। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমাদের সাথে এটা আলোচনা করলাম। এবারে নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব।
সাইমন কমিশন অফ 1927 ওয়াজ বয়কটেড বিকজ, কেন সাইমন কমিশনকে বয়কট করা হলো? তার কারণ ছিল হচ্ছে সাইমন কমিশনকে অল হোয়াইট কমিশন বলা হতো। সাইমন কমিশনটা কিন্তু একটা হোয়াইট কমিশন ছিল। কেন হোয়াইট কমিশন ছিল? তার কারণ হচ্ছে এই কমিশনে কিন্তু সব হোয়াইট, মানে 7 জন মেম্বার ছিল, 7 মেম্বার, এখানে 7 মেম্বার ছিল। সাইমন কমিশনে যদি বলা হয় কতজন মেম্বার ছিল, 7 মেম্বার কিন্তু ছিল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সাইমন কমিশনকে কেন বয়কট করা হলো? তার কারণ সব অল হোয়াইট কমিশন ছিল এটা। কেন হোয়াইট কমিশন ছিল? তার কারণ এখানে দেয়ার ওয়াজ নো ইন্ডিয়ান মেম্বার ইন দ্য কমিশন। এই কমিশনে কোনো মেম্বারই ছিল না, ইন্ডিয়ান মেম্বারই ছিল না, তার জন্য সাইমন কমিশনকে বয়কট করা হলো। আর 1919 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তার রিভিউ করার জন্য এসেছিল। তারপরে আবার হচ্ছে কনস্টিটিউশনাল যে রিফর্ম, কী জন্য সাইমন কমিশন এসেছিল হচ্ছে 1927 তৈরি হয়েছিল, কিন্তু অ্যারাইভ করেছিল, মানে ইন্ডিয়াতে এসেছিল, অ্যারাইভড ইন ইন্ডিয়া, তখন যদি বলা হয় তখন কিন্তু এটা হয়ে যাবে ফেব্রুয়ারি 1928 সাইমন কমিশন ইন্ডিয়াতে এসেছিল। আর এটা সম্ভবত নভেম্বর 1927 তৈরি হয়েছিল। তাহলে সাইমন কমিশন সম্পর্কে মানে ইম্পর্টেন্ট ইনফরমেশান বললে তখন বলতে হবে সাইমন কমিশনটা তৈরি হয়েছিল নভেম্বর 1927, কিন্তু ইন্ডিয়াতে পৌঁছেছিল 1928 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919টাকে রিভিউ করার জন্য। এবং সাইমন কমিশনের আর একটা কাজ ছিল, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রিফর্ম। কি করতে চাইলো? কনস্টিটিউশনাল রিফর্ম করতে চাইলো। কনস্টিটিউশনাল রিফর্মের জন্য কিন্তু সাইমন কমিশনটা এসেছিল। এটাও একটা কোয়েশ্চেন আসে। তো এই সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়ে লাঠিচার্জের আঘাতে আমাদের যে লালা লাজপত রায় তিনি কিন্তু মারা গেছিলেন। তো খুব ইম্পর্ট্যান্ট এই বিষয়টা। তো এবার নেক্সট হচ্ছে হু ফাউন্ডেড অনুশীলন সমিতি অফ ঢাকা। ঢাকার অনুশীলন সমিতিকে তৈরি করেছে পুলিন দাস বা পুলিন বিহারী দাস। 1905-6 দিকে কিন্তু ঢাকা অনুশীলন সমিতি তৈরি করেছিলেন। এটা কি ছিল? অনুশীলন সমিতি অ্যাকচুয়ালি ছিল একটা সিক্রেট রেভলিউশনারি সোসাইটি। এটা কিন্তু একটা সিক্রেট রেভলিউশনারি সোসাইটি ছিল, তার একটা সিক্রেট রেভলিউশনারি সোসাইটি ছিল। কি ছিল? সিক্রেট রেভলিউশনারি সোসাইটি ছিল এই অনুশীলন সমিতিটা। অনুশীলন সমিতি প্রথম তৈরি হয়েছিল কলকাতায়, যেটা 1902 সালে প্রমথনাথ মিত্র, তার সাথে আরও 2 জন ছিল। কে ছিল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। মেনলি প্রমথনাথ মিত্র, অনুশীলন সমিতি 1902, সিক্রেট রেভলিউশন সোসাইটি কলকাতাতে। তারপর সে ঢাকার ব্রাঞ্চে যে ছিল সে হচ্ছে পুলিন বিহারী দাস, যে ফাউন্ড করেছিল। আর হচ্ছে প্রফুল্ল চাকি তো জানো, ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি, মানে মুজফ্ফরপুর কেস যেটা 1908 সালে হচ্ছে বোম ফেললো সেখানে। তো মুজফ্ফরপুরের যে আনপপুলার জাজ কিংসফোর্ডকে মারার জন্য কিন্তু মারা গেলেন না, অন্য লেডি মারা গেলেন, তো ইংলিশ লেডি। তো সেই রিলেটেড ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম ঘোষ, তিনি তো সুইসাইড করেছিলেন প্রফুল্ল চাকি, আর ক্ষুদিরাম ঘোষকে তো ফাঁসি দেওয়া হয়েছিল। কবে ফাঁসি দেওয়া ছিল তোমরা আমাকে কমেন্ট করে বলবে তো। আর শচীন্দ্রনাথ সান্যালের নাম তো সান্যাল আর বিসমাল মিলে হিন্দুস্তান, এটা হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি যেটা, সেটা তৈরি করেছিলেন। কিন্তু HR যেটাকে বলা হয় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, সে শচীন্দ্রনাথ সান্যাল এটা তৈরি করেছে। সান্যাল, তার সাথে হচ্ছে বিসমাল ছিলেন। ওনারা 2 জন। যতীন্দ্রনাথ মুখার্জি বা ওনাকে কি ডাকা হয়? ওনাকে ডাকা হয় কিন্তু ওনাকে বাঘা যতীন বলে ডাকা হয়। তো প্রত্যেকটা অপশান তোমরা যদি এইভাবে অ্যানালাইসিস করো না, অপশান কিংবা ইয়ার, তো দেখবে হিস্ট্রি পড়তে তোমাদের ভালো লাগবে। এবার নেক্সট হচ্ছে হু ডিসক্রাইব দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 অ্যাজ ফার দ্য মোস্ট সিরিয়াস রেভিলিয়ন সিন্স 1857। 1857 থেকে যত বিদ্রোহ হয়েছে তার মধ্যে সবচেয়ে সিরিয়াস ছিল হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো এটা কে বলেছে? তাহলে সেই সময় কে আমাদের ভাইসরয় ছিল সেটা দেখতে। সেই সময় ভাইসরয় ছিল লর্ড লিনলিথ গো। দেখো কুইট ইন্ডিয়া, কুইট মানে গো, যাও, লিনলিথ গো, এভাবে মনে হবে, কুইট গো, এরকমভাবে। কুইট মানে কি যাও, গো। এবার ভাইসরয় তখন কে ছিল? লর্ড লিনলিথ গো, এভাবে মনে রাখতে পারো তোমরা। উনি ছিলেন হচ্ছে 1936 থেকে 1943 পর্যন্ত ভাইসরয় ছিলেন। এবার এই যে ভাইসরয়গুলো, এগুলো কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মনে রাখতে হবে। তো কে কবে ভাইসরয় ছিলেন, তার আগে গভর্নর জেনারেল ছিলেন, এই বিষয়গুলো। তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলতে গেলে তো বলে শেষ করা যাবে না। 8 আগস্ট 1942 সালে গান্ধীজি কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছিলেন। আর হচ্ছে এই কুইট ইন্ডিয়া টার্মটা যেটা কে কয়েন করেছিল? ইউসুফ মেহের আলী। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে কুইট ইন্ডিয়া টার্মটা আমাদের যে মানে পার্টিকুলারলি কয়েন করেছিলেন সেটা হচ্ছে ইউসুফ মেহের আলী। তোমরা কিন্তু মনে রাখবে এটা। তারপর 8 আগস্ট শুরু হলো সেই দিন, তারপরে পরের দিন এটাকে লিডারলেস মুভমেন্ট বলা হয়। পরের দিনই কিন্তু মানে যেদিন শুরু হলো ওই মুভমেন্টটা, তার পরের দিনই সব লিডারদের গ্রেপ্তার করে নিয়ে লিডারলেস মুভমেন্ট হয়ে গেছিলো 9 আগস্ট। তো
কুইট ইন্ডিয়া মুভমেন্ট রিলেটেড প্রচুর কোয়েশ্চেন হয়, এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এছাড়াও যেটা রয়েছে সেটা হলো উইনস্টন চার্চিল, এই যে যেখানে অপশানে রয়েছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন উইনস্টন চার্চিল, তিনি গান্ধীজিকে কিন্তু হাফ নেকেড ফকির বলেছিলেন। মানে কি, কেমন গান্ধীজি ড্রেস একটা ধুতি শুধু পরে থাকতেন সিম্পল, তার জন্য যখন 1931-এ সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স গান্ধীকে ডাকা হলো তখন তিনি গিয়েছিলেন, সেই সময় উইনস্টন চার্চিল গান্ধীজিকে বলেছিলেন হাফ নেকেড ফকির। তো এই কোশ্চেনও কিন্তু বিসিএসের আশা কোশ্চেন। আজকে আমি তোমাদের সাথে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম এগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো পরীক্ষায়, বিসিএস শুধু না, যে কোনো পরীক্ষায় আসার মতো অথবা এসেছে এই রিলেটেড কোশ্চেন। এবং দেখো মনে হচ্ছে কয়েকটা কোশ্চেন আলোচনা করলাম, কিন্তু অপশান আমরা অ্যানালাইসিস করে প্রচুর কোশ্চেন এবং প্রচুর টপিক করলাম। তো এইভাবে যদি একটু ডিটেলসে আমরা করে থাকি তাহলে সেটা কিন্তু প্রিলিমস, মেন্স এবং যে কোনো পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তো তোমাদের আজকের সেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।